মানে আমার তো এত রান করার কথা না, আমার রান করার কথা 20 বলে 35 রান। কিছু ক্যারেক্টার থাকে, খালেদ মাহমুদ সুজনকে নিয়ে মানুষ গালি দিয়ে মজা পায়, তামিম ইকবালের ধরেন পান থেকে চুন খসলেই একটা ইস্যু তৈরি হয়ে যায়। নাজমুল শান্তর প্রতি আমার আত্মবিশ্বাস রয়েছে যে নাজমুল শান্ত এই ম্যাচে ভালো। নাহিদ রানা আমার কাছে মনে হয় হি ইজ ভেরি মাচ ইগার অ্যান্ড রেডি টু ডেলিভার সামথিং স্পেশাল এগেনস্ট নিউজিল্যান্ড ইন রাওয়ালপিন্ডি। রিয়াসাত ভাই, বাংলাদেশ নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে, মহা গুরুত্বপূর্ণ ম্যাচ। আপনার কাছে সবার যে আগ্রহটা, এই ম্যাচে আসলে বাংলাদেশের একাদশে কী কী পরিবর্তন আসতেছে? বোলিং ডিপার্টমেন্টে নাহিদ রানা অবশ্যই খেলা উচিত। নাহিদ রানা যদি শেষ মুহূর্তে কোনো ঝামেলা না হয়, ওয়ার্ম আপের সময় অনেক সময় অনেক ক্রিকেটার নিগেলসের মধ্যে পড়ে, সেরকম সমস্যা না থাকলে ডেফিনেটলি নাহিদ রানা উইল বি দ্য পার্ট অফ দ্য টিম। এবং মাহমুদুল্লাহ রিয়াদ তো ঢুকবেই, সেই জায়গায় কে বাদ পড়বে সেটা একটা বড় প্রশ্ন। আমার কাছে যেটা মনে হয় যে সৌম্য সরকারে বাদ পড়ার চান্সটা খুব বেশি হাই। মুশফিকুর রহিমকে এক্সপিরিয়েন্স বিবেচনায়, সিনিয়র ক্রিকেটার, এইসব অনেক ধরনের বিশেষণ রয়েছে। অনেক ক্ষেত্রে অনেক প্রেশার সিচুয়েশনে মুশফিকুর রহিম অনেক কিছু করে দেখিয়েছে। সো ওই ব্যাপারগুলোকে মাথায় রেখে আই থিঙ্ক মুশফিককে ড্রপ করা হবে না, সৌম্য সরকারকে ড্রপ করা হবে এবং ওপেনিংয়ে মেকশিফট কাউকে বানানো হবে, সেটা নাজমুল শান্ত হতে পারে অথবা মেহেদী হাসান মিরাজ হতে পারে। সবজি খেয়ে মনে বাজে তালে কি মিশিয়েছো পুরো বাটি খালি? রাঁধুনি শাক মিশালি, রাঁধুনি শাক মিশালি, স্বাদ হবে দুর্দান্ত। আপনি আসলে মেকশিফট ওপেনার হিসেবে কাকে বেশি প্রেফার করতেছেন? আমি মেহেদী হাসান মিরাজকে প্রেফার করি, কারণ নাজমুল হোসেন শান্ত যেহেতু তিনি ক্যাপ্টেন, একটু পরে নামাটাই ভালো। শুরুতে কি হচ্ছে একটু বোঝার সময় পাবেন, এবং ক্যাপ্টেন বাংলাদেশ যদি কোনো আগে ব্যাট করে শুরুতেই যদি তিনি খারাপ করে ফেলেন, এটার একটা ইম্প্যাক্ট আবার যখন বোলিং ইনিংস হবে তখনও পড়তে পারে। সো আমি মনে করি যে ক্যাপ্টেন একটু পরে নামলেই ভালো। এখন সেই একটু পরেটা আসলে 1 ওভার পরেই কিনা সেটা তো আমরা জানি না। বাংলাদেশে তো ধূপধাপ 1 রানে 1-2 রানে 2 উইকেট পড়ে যায়। সো এরকম একটা আশঙ্কা থাকে। বাট আমি মনে করি মেহেদী হাসান মিরাজকে যদি মেকশিফট করা হয়, টিম ম্যানেজমেন্ট হয়তো শান্তকেই করবে যদি সৌম্য বাদ পড়ে, বাট আমার চয়েস হচ্ছে মেহেদী হাসান মিরাজ। রিয়াসাত ভাই, যদি মাহমুদুল্লাহ রিয়াদের কথা বলি, মাহমুদুল্লাহ রিয়াদকে কিন্তু ভারতের ম্যাচে আমরা খুব বেশি মিস করেছি, এবং রিয়াদ যদি নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেন এবং সেই জায়গায় যদি ফিনিশিং আমরা দেখি, জাকির আলী অনিক আছেন, মিডল অর্ডার আছেন, তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদের রোলটা আসলে কেমন হবে? মাহমুদুল্লাহ রিয়াদ আমার কাছে যেটা মনে হয় যে উনি মানে লাস্ট যে ম্যাচেসগুলোতে ব্যাট করেছেন সবই 6 নম্বরে ব্যাট করেছেন। আমি যদি লাস্ট 4-5টা ম্যাচের কথা বলি, আমি যেটা দেখছিলাম স্ট্যাটিস্টিক্স, এবং তিনি টোটাল রান করেছেন 294, তার এভারেজ হচ্ছে 147, মানে খুব অবিশ্বাস্য পারফরমেন্স সবশেষ 4 ওয়ানডেতে তিনি করেছেন। সো মাহমুদুল্লাহ রিয়াদ এত রান করেছেন, এত ভালো এভারেজে ব্যাট করেছেন, ইট মিনস মাহমুদুল্লাহ রিয়াদকে আপনি এমন একজন ক্রিকেটার হিসেবে বিবেচনা করবেন যিনি এই ম্যাচেও রান করবে, তাই তো? ডেফিনেটলি। তো এই ম্যাচেও রান করবে মাহমুদুল্লাহ রিয়াদ, সেরকম একজন ক্রিকেটার হিসেবে যদি আপনি তাকে বিবেচনা করেন, তাহলে আপনাকে যে কাজটা করতে হবে, মাহমুদুল্লাহ রিয়াদ যেন অ্যাজ লং অ্যাজ পসিবল ক্রিজে থাকতে পারেন, অ্যাজ মাচ অ্যাজ পসিবল বলস খেলতে পারেন, সেটা এনজয় করতে হবে। সো আমি মনে করি মাহমুদুল্লাহ রিয়াদের জন্য রাইট ব্যাটিং পজিশন, যেহেতু আমাদের ওপেনিংয়ে একটা চেঞ্জেস আসবে, হোপফুলি নাও আসতে পারে, এখন পর্যন্ত আমরা যতটুকু এক্সপেক্ট করছি মাহমুদুল্লাহ রিয়াদকে নাম্বার 4-এ খেলানো যায় কিনা। আর মেহেদী হাসান মিরাজ ইন দ্যাট পার্টিকুলার কেস যদি তিনি হয়ে যান ওপেনার, ডেফিনেটলি নাম্বার 4 ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে, মাহমুদুল্লাহ রিয়াদ কুড ব্যাট অন নাম্বার 4। রিয়াসাত ভাই, মাহমুদুল্লাহ রিয়াদের কথা যেহেতু আসলে, আমরা কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদের কথা আসলে এবং চ্যাম্পিয়ন্স ট্রফি একটা ইনিংস কিন্তু মনেই আসে, সেটা এই নিউজিল্যান্ডের বিপক্ষেই সেই ঐতিহাসিক ইনিংসটা, এরকম আরও একটা কিছু আমরা দেখবো কিনা রাওয়ালপিন্ডিতে? এটা বলা ডিফিকাল্ট যে আপনি আর একই কাজ তিনি করবেন কিনা। এটা যদি মোহাম্মদ আশরাফুল হইতেন এবং শ্রীলঙ্কার বিপক্ষে খেলা হতো, আমি গ্যারান্টি দিয়ে বলতাম যে আশরাফুল একটা কিছু করে ফেলবে। মানে আশরাফুল মানেই হচ্ছে শ্রীলঙ্কার এগেনস্টে একদম দারুণ কিছু পারফরমেন্স। অন্য ক্রিকেটারদের ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের অন অ্যান্ড অফ আমরা দেখি, বাট মাহমুদুল্লাহ রিয়াদ ডেফিনেটলি আমার কাছে মনে হয় শুধুমাত্র ওই ইনিংস না, মাহমুদুল্লাহ রিয়াদ যে ওয়ানডেতে প্রত্যাবর্তন করলো, এই হোম অফ ক্রিকেটে যেই ম্যাচটা তিনি খেলার সুযোগ পেলেন, ওয়ান অফ চান্স তাকে দেওয়া হয়েছিল বিশ্বকাপের দলে তাকে রাখা হবে কি হবে না সেই ডিসিশন মেক করার জন্য, সেটা তো হোম অফ ক্রিকেটে মিরপুরে 49 করেছিলেন, নিউজিল্যান্ডই ছিল প্রতিপক্ষ। সো একটু মনে করাই দিলাম, আমরা তো খুব বিস্মৃতি পরায়ণ, একটু মনে করিয়ে দিলাম মাহমুদুল্লাহ রিয়াদ আসলে। আমরাও আশা করি আসলে মাহমুদুল্লাহ রিয়াদ তার প্রিয় প্রতিপক্ষ নিউজিল্যান্ডের বিপক্ষে আরও একটা দারুণ ইনিংস খেলবেন। রিয়াসাত ভাই, মাহমুদুল্লাহ রিয়াদের পাশাপাশি আপনি নাহিদ রানার কথা বললেন, যিনি আসলে খুব আলোচনা আছেন ভারতের বিপক্ষে, তাকেও কিন্তু আমরা ভীষণভাবে মিস করেছি, এবং রাওয়ালপিন্ডিতে পাকিস্তানেও কিন্তু তাকে নিয়ে খুব আগ্রহ, এবং পাকিস্তানে কিন্তু নাহিদ রানার ইতিমধ্যে অনেক ভক্ত আছে, এবং নাহিদ রানার কাছ থেকে আমরা আসলে কেমন গতি বা কী এক্সপেক্ট করতে পারি নিউজিল্যান্ড ম্যাচে? আমার কাছে যেটা মনে হয়, ইটস আ ট্রিকি কোয়েশ্চেন। আপনি এই মুহূর্তে কনফিডেন্টলি বলতে পারবেন না যে নাহিদ রানাকে আপনি 150+ গতিতে বল করতে দেখবেন, 145+ রিদমে রেগুলার বেসিসে বল করতে দেখবেন, কারণ সবশেষ বিপিএলে শেষ দিকে নাহিদ রানা কিন্তু খুবই সাদামাটা ছিলেন। আবার প্রথম ম্যাচটা যদি তাকে খেলানো হতো, তখনও আপনি একটা প্রেডিকশন করার জায়গায় থাকতেন যে ভারতের এগেনস্টে নাহিদ রানা এরকম সার্ফেসে এই টাইপের বল করেছে, রাওয়ালপিন্ডিতে নাহিদ রানা হয়তো এর থেকেও বেটার করতে পারে। সো নাহিদ রানার ব্যাপারে আমরা পুরোপুরি একটা মানে কি বলবো, অন্ধকারে ডার্কনেসের মধ্যে রয়েছি, বলা খুব ডিফিকাল্ট, বাট উই ক্যান এক্সপেক্ট সামথিং গুড ফ্রম হিম, কারণ রাওয়ালপিন্ডিতে হি হ্যাজ আ ভ্যারি গুড মেমোরি, আমাদেরকে জেতাতে একটা বড় রোল প্লে করেছিলেন। অ্যান্ড আমার কাছে মনে হয় অ্যাকর্ডিং টু হিজ
কী বলবো ওটাকে পারফরমেন্স এবং ফিজিক্যাল কন্ডিশন, তিনি একটা ফ্রেশ সিচুয়েশনে রয়েছেন, কারণ অনেক দিন থেকেই তিনি খেলছেন না, ওয়ার্কলোড ম্যানেজমেন্টের যে জায়গাটা সেটাও অনেকটা ফ্রেশ আমার কাছে মনে হচ্ছে। সো নাহিদ রানা আমার কাছে মনে হয় হি ইজ ভেরি মাচ ইগার অ্যান্ড রেডি টু ডেলিভার সামথিং স্পেশাল এগেনস্ট নিউজিল্যান্ড ইন রাওয়ালপিন্ডি। আমরা আসলে তেমনটাই আশা করি। রিয়াসাত ভাই, মুস্তাফিজুর রহমানকে নিয়ে যদি একটু কথা বলি, মুস্তাফিজকে নিয়ে সবসময় আমাদের বড় বড় আশা থাকে এবং এই চ্যাম্পিয়ন্স ট্রফির আগেও একটা আশা ছিল এবং ভারত ম্যাচের আগে বিশেষ করে উইকেটটা যেহেতু মুস্তাফিজের বোলিংয়ের সাথে ভালো যায় এরকম একটা আশা ছিল আমাদের দুবাই, কিন্তু তিনি আসলে খুব বাজেভাবে ব্যর্থ হয়েছেন। সেই জায়গা থেকে যখন আমরা রাওয়ালপিন্ডিতে যাই সেখানে তো তার উইকেটের সাথে তার বোলিং আরও যাবে না, এবং সেক্ষেত্রে মুস্তাফিজুর রহমানকে নিয়ে কী ভাববে আসলে টিম ম্যানেজমেন্ট? মুস্তাফিজকে খেলানোর আমি কোনো চান্স দেখি না। যদি মুস্তাফিজকে খেলানো হয় এটা একটা বড় ধরনের আমার কাছে মনে হয় যে গেমলিং হবে। অনেক ভালো করে ফেলতে পারেন, আবার যেই চান্সটা খুব বেশি যে অনেক বেশি মার খেতে পারেন, এটা হলে আমার কাছে মনে হয় অনেক বেশি প্রশ্ন তৈরি হবে। সো আপনি যেহেতু একজন পেসারকে রিপ্লেস করবেনই, নাহিদ রানা যেহেতু দলে ঢুকবেন, আমার কাছে মনে হয় মুস্তাফিজের জায়গায় নাহিদ রানা ঢুকবেন। মুস্তাফিজ যদি হোম অফ ক্রিকেটে খেলা হতো তাহলে হয়তো তাকে আপনি বিবেচনা করতেন। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম পর্যন্ত ঠিকঠাক রয়েছে, কিন্তু হোয়েন এভার ইউ আর গোয়িং টু প্লে আ ম্যাচ ইন আ ফাস্ট ট্র্যাক, যেখানটায় অনেক পেস থাকবে, মানে স্পিড স্টার যারা তাদের জন্য সুযোগটা তুলনামূলকভাবে বেশি থাকবে, রানস অনেক হবে, পাকিস্তানে প্রচুর রান হচ্ছে, কিন্তু সেই জায়গায় মুস্তাফিজকে নিয়ে টিম ম্যানেজমেন্ট মনে হয় না রিস্ক নেবে, আমি হলে নিতাম না। মুস্তাফিজ যদি না থাকে সেক্ষেত্রে ভাই আমাদের পেস বোলিং লাইন আপ এবং স্পিনার মিলে বোলিং লাইন আপটা আসলে কেমন হতে? বোলিং লাইন আপ রিশাদ খেলবেন, ডেফিনেটলি মেহেদী হাসান মিরাজ, কেউ যদি ইনজুর্ড না হন নাহিদ রানা, তাসকিন আহমেদ, এবং ফিফথ যে অপশনটা সেটাতে তানজিম সাকিব খেলবেন নাকি বাংলাদেশ স্পিনার ঢোকাবে, এটা একটা ট্রিকি ডিসিশন। শেষ পর্যন্ত আমরা দেখব যে হয়তো বাংলাদেশ থার্ড পেসারই খেলাবে, থার্ড সিমার খেলানোর সম্ভাবনাটা অনেক বেশি অ্যাকর্ডিং টু দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য উইকেট। যদি সেটা না হয় তাহলে নাসুম আহমেদ উইল বি দ্য পার্ট অফ দ্য টিম। রিয়াসাত ভাই, বোলিংয়ের থেকেও আমাদের কিন্তু এই মুহূর্তে ব্যাটিংটা নিয়ে আসলে বেশি দুশ্চিন্তা, এবং টপ অর্ডারের ব্যাটসম্যানরা যেভাবে দ্রুতগতিতে আউট হচ্ছেন সেই জায়গা থেকে ব্যাটারদের নিয়ে আসলে কী প্ল্যান হওয়া উচিত বা তাদের কী দায়িত্ব হওয়া উচিত, যেহেতু পাকিস্তান একদম খুবই ব্যাটিং সহায়ক উইকেট হবে এবং আপনার কিন্তু 300-র উপরে রান করতেই হবে, না হলে কিন্তু কোনো চান্স থাকবে না। সবচেয়ে বড় ব্যাপার যেটা নিউজিল্যান্ড তাদের প্রথম ম্যাচে পাকিস্তানি 300+ করেছিল, 320 রান, হ্যাঁ, এবং উইলিয়াম দারুণ একটা সেঞ্চুরি হাঁকিয়েছেন, আমরা দেখেছি শুরুর দিকে যেভাবে তারা কন্ট্রিবিউট করেছিল বাংলাদেশ শুরুর দিকে সেটা করতে পারেন না। সো আমার কাছে মনে হয় যে টপ অর্ডারকে রান করতে হবে। জাকের আলী অনেক আমার একটা ইন্টারভিউতে বলেছিলেন যে ভাই আমি যেদিন রান করবো এর মানে মনে করবেন আমাদের টপ অর্ডার মিডল অর্ডার ফেল করেছে, মানে আমার তো এত রান করার কথা না, আমার রান করার কথা 20 বলে 35 রান, কিন্তু আমি যদি হাফ সেঞ্চুরি মারা দিই, আমি যদি সেঞ্চুরি মারা দিই, এর মানে হচ্ছে বাংলাদেশের টপ অর্ডার মিডল অর্ডার ভালো করতে পারে নাই। তো তিনিও এটা চান যে তিনি অনেক বেশি রান করবেন এমনটা না, কার্যকর রান করবেন। সো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে জাকেরের এই কথাটা একটা ব্যাপারকে ইন্ডিকেট করে যে বাংলাদেশের টপ অর্ডার মিডল অর্ডার বারবার ফেল করছে, লাস্ট ম্যাচও 35 রানে 5 উইকেট হারিয়েছে। ওই ঘটনার যেন পুনরাবৃত্তি না হয়, 5 উইকেট যাক সমস্যা নেই, সেটা যেন 150 রানে হয়, তাহলে অন্তত আপনি একটা শক্তিশালী স্টান্স পাবেন টু মেক আ গুড টোটাল এগেনস্ট ইউর ওপোনেন্ট। রিয়াসাত ভাই, তাওহিদ হৃদয়ের কথা বলতে হয় যে ভারতের বিপক্ষে আমরা যে একটু মান বাঁচিয়ে হারলাম, সেক্ষেত্রে তার সেঞ্চুরিটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, এবং এই ম্যাচে আসলে হৃদয়ের কাছ থেকে কি আশা করতেছেন আপনি? একই টাইপের একটা ভালো ইনিংস আমরা আশা করছি, এবং হৃদয়ে যে সময় ব্যাট করবে ডেফিনেটলি অনেক বলস পাবেন হোপফুলি। সো হৃদয়ের কাছ থেকে আমরা একটা ভালো ইনিংসও যেমন আশা করছি, হৃদয়ের সাথে যিনি ব্যাট করবেন আগের ম্যাচের মতো সেখানে আমরা একটা ভালো পার্টনারশিপ এক্সপেক্ট করছি। লেটস সি হোয়াট হ্যাপেন। এবার একটু ক্যাপ্টেনের কথা বলতে চাই, নাজমুল শান্তর ক্যাপ্টেন্সি এবং তার ব্যাটিং নিয়ে। তিনি গত ম্যাচে খুব বেশি ভালো খেলতে পারেনি, কিন্তু তার আগের আমরা যদি তার ওয়ানডে স্ট্যাটিস্টিক দেখি, এবং আপনার কাছ থেকে আমরা এর আগে দেখলাম যে আপনি তাকে নিয়ে অনেক কথা বলেছেন, তার কাছ থেকে এই ম্যাচে আসলে ক্যাপ্টেন্সি প্লাস ব্যাটিং আসলে কেমন এক্সপেক্ট করছেন? আর শেষে তার একটা প্রশ্ন জুড়ে দেই, নাজমুল শান্ত যদি একটা ম্যাচ খারাপ খেলে তাকে নিয়ে কেন এত বেশি সমালোচনা হয়? এরকম কিছু ক্যারেক্টার থাকে, খালেদ মাহমুদ সুজনকে নিয়ে মানুষ গালি দিয়ে মজা পায়, এর দেখবেন এরকম কিছু ক্যারেক্টার থাকে। তামিম ইকবালের ধরেন পান থেকে চুন খসলেই একটা ইস্যু তৈরি হয়ে যায়। সো পাবলিক আসলে গালি দিয়ে বা ট্রল করে কিছু কিছু ক্রিকেটারকে মজা পায়, কেন পায় এটা যারা মজা পায় তারাই বলতে পারবে। বাট আমার কাছে মনে হয় যে নাজমুল শান্তর স্ট্যাটিস্টিক্স খুবই ভালো। লাস্ট 7 ইনিংসের মধ্যে যে 3টা হাফ সেঞ্চুরি করেছেন 3টাতেই বাংলাদেশ জিতেছে, 2টাতে তিনি ম্যান অফ দ্য ম্যাচ, এবং হি ইজ দ্য ক্যাপ্টেন অফ দ্য সাইড। নাজমুল শান্তর প্রতি আমার আত্মবিশ্বাস রয়েছে যে নাজমুল শান্ত এই ম্যাচে ভালো করবেন, আমার মনে হচ্ছে ভালো করবেন, এবং ডেফিনেটলি ভালো ক্রিকেটার ভালো করবেন, সেই আত্মবিশ্বাসটা আপনার আমার থাকারই স্বাভাবিক। রিয়াসাত ভাই, শেষ প্রশ্ন, বাংলাদেশ নিউজিল্যান্ড ম্যাচ আপনার প্রেডিকশন কি, এবং ব্যাটিং এবং বোলিংয়ে যদি একজন করে বেছে নিতে বলি কারা হবেন, যে কারা বাংলাদেশের সেরা পারফর্মার হবেন আপনার মতে? ব্যাটিং ওয়াইজ আমার কাছে মনে হয় যে তাওহিদ হৃদয় আবারও ভালো করবেন, কতটা ভালো করবেন, কত দূর পর্যন্ত যাবেন, সেঞ্চুরি হাঁকাবেন কিনা সেটা তো আমরা বলতে পারবো না। আর বোলিং ওয়াইজ আমার কাছে মনে হয় তাসকিন আহমেদ ডেফিনেটলি আমি ধরবো তাসকিনের প্রতি বাজি। আর বাংলাদেশ নিউজিল্যান্ড ম্যাচ খুবই আমার কাছে মনে হয় যে স্পেশাল একটা ম্যাচ হবে। আমি ডেফিনেটলি আই উইল গো ফর বাংলাদেশ, ডেফিনেটলি আমি বাংলাদেশের জয়ই এক্সপেক্ট করি।